নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? হিট ট্রান্সফার, তাপের সঞ্চালন। তো তাপের সঞ্চালন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে পড়াবো, বোঝাবো। তো ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো রকম কিছু প্রশ্ন, কোনো রকম ডাউট আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। এখন আমরা কি করব? এখন আমরা একটা উক্তি পড়ব। দেখে নিই তোমাদের জন্য সেই উক্তিটি কি রয়েছে। আশা করছি তোমরা আমার উক্তিটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। উক্তিতে লেখা আছে, সময়কে মূল্য দাও, সময়ই তোমাকে সফল করবে। এটা হচ্ছে আজকের উক্তি। তো এখানে এই উক্তিটি কেন দেওয়া হয়েছে, বা এই উক্তিটির পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে জানাবো। তোমরা শুনবে ভালো করে। বলছে, সময় আমাদের জীবনের খুবই মূল্যবান জিনিস। সময় আমাদের জীবনে খুবই মূল্যবান জিনিস। একবার যে সময় চলে যায়, তা আর কখনো ফিরে আসে না। তাহলে সময় যদি একবার, সেই মূল্যবান সময়টা চলে যায়, সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না। তাই আমাদের সময় নষ্ট না করে ভালো কাজে ব্যবহার করা উচিত। তাই সময়কে আমরা নষ্ট করব না, সময়কে আমরা ভালো কাজে লাগাবো। যেমন নিয়মিত পড়াশোনা করা। তাহলে পড়াশোনা করা এটা সবারই দরকার। তো এটা একটা ভালো কাজ। তাহলে সময়কে আমরা পড়াশোনার কাজে লাগাবো। সময় মতো স্কুলে যাওয়া, সময় মতো স্কুলে যেতে হবে। খেলাধুলা করা এবং নতুন কিছু শেখা। ঠিক আছে? তো এইগুলো এক একটা হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে ভালো ভালো কাজ। এই ভালো ভালো কাজগুলো করার মাধ্যমে আমরা সময়কে, যে মূল্যবান সময়, সেটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। আর যদি আমরা সময়কে ঠিকভাবে ব্যবহার করি, তাহলে ধীরে ধীরে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জীবনে সফল হতে পারবো। তাহলে বলছে, যদি এইভাবে আমরা সময়কে বিভিন্ন ভালো ভালো কাজের মাধ্যমে সময়কে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে সফল হতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে? সমাজে সম্মান পাবো। ওকে, এটাকে আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। টাইম ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং ইন আওয়ার লাইফ। Once time passes, it never comes back again. So, we should not waste time and should use it for good work. For example, studying regularly, going to school on time, playing games, and learning new things. If we use our time properly, we will gradually learn many things and become successful in life. আরো আছে, সেটা হচ্ছে, কিন্তু যদি আমরা অলসতা করি বা সময় নষ্ট করি, অলসতা মানে কুড়েমো করা, কুড়েমো করে আমরা যদি সময় নষ্ট করি, পড়াশোনা করব না, খেলাধুলা করব না, ভালো ভালো কাজ করব না, কিছু নতুন কিছু শেখার চেষ্টা করব না, এগুলো যদি আমরা মনে করি, তাহলে আমাদের কাজগুলো ঠিকভাবে হবে না। তাই ছোটবেলা থেকে সময়ের মূল্য বুঝে কাজ করা খুব জরুরি। তাহলে ছোট থেকে, এখন থেকেই তোমাদেরকে সময়কে মূল্য দিতে হবে এবং সময়কে মূল্য দিয়ে ভালো ভালো সময়ের সাথে কাজ করতে হবে। সুতরাং সময়কে সম্মান করলে এবং ঠিকভাবে ব্যবহার করলে একদিন আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। এখানে সুতরাং আমরা, অর্থাৎ শেষ ভাবে আমরা উপসংহার হিসেবে জানতে পারি যে, এই উক্তির মাধ্যমে আমরা কি জানতে পারলাম, যে সময়কে সম্মান করলে, মানে সময়কে, সময়ের সাথে সাথে ভালো কাজ করলে এবং ঠিকভাবে ব্যবহার করলে, অর্থাৎ সময়কে ঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু একদিন আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। এটাকেও আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। বাট ইফ উই বিকাম লেজি অর ওয়েস্ট টাইম, আওয়ার ওয়ার্ক উইল নট বি ডান প্রপারলি। Therefore, it is very important to understand the value of time from childhood. So, if we respect time and use it wisely, we will surely become successful one day. তাহলে আশা করছি তোমরা আমার উক্তিটি ভালোভাবে বুঝতে পারলে। এখন আমরা কি করব?
এখন আমরা চলে যাব আমাদের যে মেন টপিক সেখানে। তো দেখো, মেন টপিক কি ছিল? হিট ট্রান্সফার, তাপের সঞ্চালন। তাহলে প্রথমেই তোমাদেরকে জানতে হবে তাপের সঞ্চালন বলতে এখানে কি বোঝানো হয়েছে। বলেছে হিট ট্রান্সফার ইজ দ্য মুভমেন্ট অফ হিট ফ্রম এ হটার অবজেক্ট টু এ কোল্ডার অবজেক্ট। অর্থাৎ তাপের সঞ্চালন হলো বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ শক্তির গমন। এটা একটু কঠিন ভাষায় লেখা আছে, আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বলছি। না, তাপ সঞ্চালন, তাপের সঞ্চালন কথার অর্থ হলো কি, না কোনো বেশি তাপমাত্রা বস্তুর দিক থেকে কোনো কম তাপমাত্রার দিকে শক্তির অথবা তাপের চলাচলকে বলা হয় তাপের সঞ্চালন। ঠিক আছে, এখানে সেটাই লেখা আছে কিন্তু একটু ভালো ভাষায় লেখা আছে। না, তাপের সঞ্চালন হলো বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ শক্তির গমন। তাহলে আশা করছি তাপের সঞ্চালন সম্পর্কে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আবার যদি বলো, আবার বলে দিচ্ছি যে তাপের সঞ্চালন মানে হচ্ছে বেশি তাপমাত্রা আছে সেখান থেকে কম তাপমাত্রার দিকে তাপের চলাচল। অর্থাৎ এক এক জায়গায় বেশি তাপমাত্রা আছে, সেই দিক থেকে কম তাপমাত্রার দিকে যে তাপটা চলে যাচ্ছে সেটা হচ্ছে, বা শক্তিটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে তাপের সঞ্চালন। তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাচ্ছে। এটাই হচ্ছে তাপের সঞ্চালন। আশা করছি এবার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট দেখবো কি রয়েছে। বলছে মোডস অফ হিট ট্রান্সফার, তাপ সঞ্চালনের কয়েকটা পদ্ধতি। তিনটে পদ্ধতি এখানে দেখানো হয়েছে, লেখা রয়েছে দেখো। থ্রি সরি দেয়ার আর থ্রি মেন মোডস অফ হিট ট্রান্সফার। তিনটে পদ্ধতি আছে তাপ সঞ্চালনের জন্য। এক নম্বর বলছে কি, নাম্বার ওয়ান, কন্ডাকশন, পরিবহন। দু নম্বর হচ্ছে কনভেকশন, পরিচলন। আর তিন নম্বর হচ্ছে রেডিয়েশন, বিকিরণ। তাহলে তিনটে পদ্ধতি এখানে রয়েছে। একটা হচ্ছে পরিবহন, এগুলো হচ্ছে প্রত্যেকটা তাপ সঞ্চালনের পদ্ধতি। এক নম্বর হচ্ছে পরিবহন, দু নম্বর হচ্ছে পরিচলন, তিন নম্বর হচ্ছে বিকিরণ। এরপর আমরা এই প্রত্যেকটা পদ্ধতিকে আস্তে আস্তে ব্যাখ্যা করে জেনে নেব যে পরিবহন পদ্ধতি কি, পরিচলন পদ্ধতি কি, বিকিরণ পদ্ধতি কি। ঠিক আছে, তাহলে দেখে নি কি রয়েছে পরে। প্রথমেই দেখো রয়েছে পরিবহন পদ্ধতি। না, কন্ডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ হিট থ্রু এ সলিড উইদাউট মুভমেন্ট অফ পার্টিকেলস। কণাগুলি স্থান পরিবর্তন না করে কঠিন পদার্থের তাপ সঞ্চালনকে পরিবহন বলে। অর্থাৎ কোনো জায়গায় নড়াচড়া না করে যখন কি হয়, বলছে দেখো স্থান পরিবর্তন না করে কঠিন পদার্থে তাপ সঞ্চালনকে পরিবহন বলে। তাহলে এটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে পরিবহন বা কন্ডাকশন, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু কঠিন পদার্থে তাপ সঞ্চালন ঘটে। কিসের? কঠিন পদার্থের। কোন পদার্থের? না, এই পরিবহন বা কন্ডাকশন পদ্ধতির মাধ্যমে কঠিন পদার্থের তাপ সঞ্চালন ঘটে। এবং কেমন ভাবে? সেখানে কিন্তু কোনো রকম স্থান পরিবর্তন হয় না, কণাগুলোর কোনো রকম স্থান পরিবর্তন হয় না। সেটা হচ্ছে পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। নেক্সট দেখে নেবো কি রয়েছে। তারপর বলছে এক্সাম্পলস অফ কন্ডাকশন, পরিবহনের উদাহরণ। এখানে দুটো উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে মেটাল স্পুন বিকামস হট ইন হট টি। গরম চায়ে ধাতব চামচ গরম হয়ে যায়। যদি গরম চায়ে যদি চামচ ডুবিয়ে রাখো, ধাতব বলতে ধাতুর কোনো চামচ, লোহার হোক স্টেনলেস স্টিলের হোক চামচ যদি ডুবিয়ে রাখো, তাহলে কিছুক্ষণ বাদ কিন্তু যে যে দিকটা ডোবাওনি সেই দিকটাও কিন্তু গরম হয়ে যাবে আস্তে আস্তে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পরিবহন পদ্ধতির মাধ্যমে গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপের সঞ্চালন হচ্ছে। দু নম্বর হচ্ছে আয়রন রড গেটস হট হোয়েন ওয়ান এন্ড ইজ হিটেড।
লোহার দণ্ডের এক প্রান্ত গরম করলে অন্য প্রান্ত গরম হয়। কোনো একটা লোহার রডকে তুমি যদি অনেকক্ষণ ধরে আগুনে পোড়াও, তাহলে কি হবে? যে দিকটা যে দিকটা তুমি আগুনে গরম করছো সেই দিকটা তো গরম হবেই, কিন্তু আস্তে আস্তে দেখবে যেন তাপটা বা গরমটা তুমি যেখানে ধরে আছো সেখানে চলে আসবে। অর্থাৎ এটাও কি হচ্ছে না, রডটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাপের সঞ্চালন হচ্ছে। যেহেতু এই সঞ্চালনটা কার মধ্যে হচ্ছে? লোহার রডের মধ্যে হচ্ছে, এবং লোহার রডটা যে একটা কঠিন পদার্থ, তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলবো পরিবহন বা কন্ডাকশন। ঠিক আছে? ওকে, নেক্সট দেখবো। তাহলে এখানে দুটো এক্সাম্পল ছিল, বুঝে গেলে। নেক্সট আমরা দেখবো কনভেকশন, পরিচলন পদ্ধতি। কনভেকশন ইজ দ্য ট্রান্সফার অফ হিট ইন লিকুইড অ্যান্ড গ্যাসেস বাই মুভমেন্ট অফ পার্টিকেলস। তরল বা গ্যাসের কণার চলাচলের মাধ্যমে তাপ সঞ্চালনকে পরিচলন বলে। তরল বা গ্যাসের কণার চলাচলের মাধ্যমে তাপ সঞ্চালনকে পরিচলন বলে। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পরিচলন বা কনভেকশন পদ্ধতি হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের চলাচলকে, অর্থাৎ তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যখন তাপের চলাচল হবে, তখন সেটাকে আমরা বলবো পরিচলন বা কনভেকশন পদ্ধতি। ঠিক আছে? তাই তো এখানে লেখা রয়েছে, কনভেকশন ইজ দ্য ট্রান্সফার অফ হিট ইন লিকুইডস অ্যান্ড গ্যাসেস বাই মুভমেন্ট অফ পার্টিকেলস। সেখানে কি হচ্ছে, কণাগুলোর কিন্তু চলাচল ঘটবে। ভিতরে যে তরল এবং গ্যাসীয় পদার্থের যে কণাগুলো আছে সেগুলোর ভেতরে কিন্তু চলাচল ঘটবে। পরিচলন নামেই চলন আছে। ঠিক আছে? তো সেখানে এবং মনে রাখতে হবে, পরিচলন বা কনভেকশন পদ্ধতি মানে হচ্ছে কি না, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালন হবে। ঠিক আছে? সেটা হচ্ছে পরিচলন বা কনভেকশন পদ্ধতি। নেক্সট আমরা চলে যাব, দেখবো কি রয়েছে। এক্সাম্পলস অফ কনভেকশন, পরিচলনের উদাহরণ দুটো দিয়েছে। বয়লিং ওয়াটার সার্কুলেশন, ফুটন্ত জলের নিচের গরম জল উপরে উঠে আসে। অর্থাৎ যখন জল গরম করতে দেবে আগুনে, তখন কি হবে, একটা হাঁড়িতে যদি জল গরম করতে দাও বা কোনো একটা পাত্রতে যদি জল গরম করতে দাও, তাহলে কি করে জলটা গরম হয়? প্রথমে নিচের জলটা গরম হয়, সে নিচের জলটা উপরে উঠে আসে, আবার উপরের জলটা নিচে চলে যায়, আবার সেই জলটা গরম হয়, এইভাবে সার্কুলেট হতে থাকে। তো এটা কি হচ্ছে, এটা তরলের মধ্যে হচ্ছে, তাপ সঞ্চালন হচ্ছে। যে কি, নিচেরটা গরম হলো, জলটা উপরে চলে গেল। ঠিক আছে? আবার উপরের জলটা নিচে চলে এলো। এই যে তরলের মধ্যে হচ্ছে, তাই এটা হচ্ছে পরিচলন পদ্ধতি, কনভেকশন পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ, সমুদ্রের হাওয়া ও স্থলের হাওয়া। ঠিক আছে? অর্থাৎ কি হয়, অনেক সময় আমরা দেখি যে ঠান্ডা হাওয়া আসে, অনেক সময় গরম হাওয়া আসে। ঠিক আছে? এটা আমরা কিন্তু দেখতে পাই। তো গরম গরম হাওয়া ঠান্ডার দিকে যায়। ঠিক আছে? যেদিকে আহ কি বলে ঠান্ডা পরিবেশ আছে সেদিকে কিন্তু গরম হাওয়াটা যায়। তো এই যে এটা গ্যাসীয় পদার্থ, হাওয়া মানে কি, গ্যাস। ঠিক আছে? গ্যাসীয় পদার্থ। তো সেটাও কিন্তু গ্যাসীয় পদার্থ কোন, তাহলে তাপের সঞ্চালন হচ্ছে কোন প্রক্রিয়াতে? পরিচলন বা কনভেকশন পদ্ধতির মাধ্যমে। তাহলে এখানে যে দুটো উদাহরণ দেওয়া রয়েছে সেটাও আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখবো কি রয়েছে। রেডিয়েশন, বিকিরণ পদ্ধতি। কি বলছে দেখি। রেডিয়েশন ইজ দ্য ট্রান্সফার অফ হিট থ্রু ওয়েভস উইদাউট এনি মিডিয়াম। কোনো মাধ্যম ছাড়াই তরঙ্গের মাধ্যমে তাপ সঞ্চালনকে বিকিরণ বলে। এতক্ষণ আমরা দেখলাম কঠিন পদার্থের মাধ্যমে কি হচ্ছে, কঠিন পদার্থের মাধ্যমে কি হচ্ছে না, কঠিন পদার্থের মাধ্যমে হচ্ছে পরিবহন পদ্ধতি, গ্যাস এবং তরলের মাধ্যমে হচ্ছে পরিচলন পদ্ধতি। কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো রকম কিছু মাধ্যম থাকে না, না কঠিন না তরল না গ্যাস, কোনো কিছুই থাকে না। তাহলে তোমরা মনে করবে সেটা আবার কি, কোনো মাধ্যম নেই। সেটা এক্সাম্পলের সাহায্যে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে তার আগে দেখে নাও বিকিরণ পদ্ধতিটা কি না, কোনো মাধ্যম ছাড়াই তরঙ্গের মাধ্যমে তাপ সঞ্চালনকে বিকিরণ পদ্ধতি বলে। রেডিয়েশন ইজ দ্য ট্রান্সফার অফ হিট থ্রু ওয়েভস উইদাউট এনি মিডিয়াম। বুঝতে পারলে বিকিরণ পদ্ধতি। নেক্সট এক্সাম্পল গুলো দেখো কি রয়েছে। এক্সাম্পল অফ রেডিয়েশন, যেমন হিট ফ্রম দ্য সান রিচিং আর্থ, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। এই যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে, কোনো পদ্ধতি মানে কোনো মাধ্যম আছে? গ্যাসীয় আছে না, আহ তরল আছে না কঠিন আছে, কোনো পদার্থ কিন্তু কোনো মাধ্যম নেই।
সূর্য থেকে পৃথিবীর মধ্যে সব শূন্য। তো এই সূর্য থেকে পৃথিবীতে তাপ যে আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতির উদাহরণ। তারপর বলছে ফিলিং ওয়ার্ম ফ্রম এ ফায়ার, আগুনের পাশে দাঁড়ালে গরম লাগা। যখন আগুনের পাশে দাঁড়ায়, সেটা কিন্তু কোনো গ্যাসীয় পদার্থের মাধ্যমে আসছে না, তরল পদার্থের মাধ্যমে আসছে না, কঠিন পদার্থের মাধ্যমে আমাদের শরীরে আসছে না। আমরা আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের গায়ে তাপটা লাগছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন পদ্ধতির উদাহরণ। তাহলে আশা করছি বুঝতে পারলে বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন পদ্ধতিটা কি। ওকে, এতটা অবধি ছিল তোমাদের আজকের টপিকটা। এখন আমি তোমাদেরকে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি জিজ্ঞাসা করব এই টপিকে। কি টপিক দেখো লেখা আছে? ওকে, ওয়েট। হুম, তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাবো। এখানে দেখো লেখা আছে কি, না, পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতি। এবার এখানে যারা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এক এক করে দিতে হবে। স্টার্ট করি। দেখো, প্রথম প্রশ্নটা কি রয়েছে, তাপ সঞ্চালনের কয়টি প্রধান পদ্ধতি আছে? হাউ মেনি মেন মোডস অফ হিট ট্রান্সফার আর দেয়ার? অপশন এ এক, অপশন বি তিন। তাপ সঞ্চালনের কয়টি প্রধান পদ্ধতি আছে? তোমরা এখনই কয়টা পদ্ধতির কথা জানলে? তোমরা এখনই উত্তর হচ্ছে নাম্বার থ্রি। ঠিক আছে, অর্থাৎ তিনটে পদ্ধতির কথা তোমরা জানলে, পরিবহন, পরিচালন, বিকিরণ। একদম ঠিক। নেক্সট, 2 নম্বর বলছে কঠিন পদার্থে তাপ সঞ্চালনের প্রধান পদ্ধতি কোনটি? হুইচ ইজ দ্য মেন মোড অফ হিট ট্রান্সফার ইন সলিডস? অপশন এ পরিবহন, কন্ডাকশন। অপশন বি পরিচালন, কনভেকশন। কঠিন পদার্থে তাপ সঞ্চালনের প্রধান পদ্ধতি কোনটি? এটার উত্তর হচ্ছে পরিবহন, কন্ডাকশন। তাই না, তোমরা পড়লে পরিবহন পদ্ধতির মাধ্যমে কঠিন পদার্থের তাপ সঞ্চালন হয়। নেক্সট, 3 নম্বর, তরল ও গ্যাসের তাপ সঞ্চালনের পদ্ধতি কি? হুইচ মোড ট্রান্সফার হিট ইন লিকুইডস এন্ড গ্যাসেস? অপশন এ পরিবহন, কন্ডাকশন। অপশন বি পরিচালন, কনভেকশন। এবারে এই দুটোর মধ্যে বলো তো, তরল ও গ্যাসের তাপ সঞ্চালন কোন পদ্ধতিতে হয়? না, এটার উত্তর হচ্ছে অপশন বি, পরিচালন বা কনভেকশন পদ্ধতির মাধ্যমে তরল ও গ্যাসীয় পদার্থের তাপ সঞ্চালন ঘটে। নেক্সট, 4 নম্বর দেখো কি রয়েছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? হাউ ডাজ হিট রিচ আর্থ ফ্রম দ্য সান? অপশন এ পরিবহন, কন্ডাকশন। অপশন বি বিকিরণ, রেডিয়েশন। এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে? উত্তর হচ্ছে অপশন বি, বিকিরণ বা রেডিয়েশন। একদম ঠিক। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভালো তাপ পরিবাহক? হুইচ অফ দা ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট? অর্থাৎ ভালো তাপ শোষণ করতে পারে বা পরিবহন করতে পারে। অপশন এ তামা, কপার। অপশন বি কাঠ, উড। নিচের কোনটি ভালো তাপ পরিবাহক? উত্তর হচ্ছে অপশন এ, তামা, কপার। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ গেম কমপ্লিট, 5টার মধ্যে 5টাই তোমরা উত্তর দিয়ে ফেলেছো। উত্তরগুলো একটু দেখে নাও। দেখো, একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটাও ঠিক,
চারটা ঠিক, পাঁচেরটাও ঠিক। নেক্সট আমরা যেটা করব সেটা কি না, সেটা হচ্ছে এমসিকিউ। ওকে, সেটা হচ্ছে এমসিকিউ। এবং এমসিকিউটা হচ্ছে যেটা আমরা আগের দিন করেছিলাম, আগের দিন ক্লাসে যেটা করেছিলাম সেইটা। ওকে, আগের দিন আমরা ক্লাসে পড়েছিলাম, দেখো কি মনে আছে কিনা জানি না তোমাদের, পড়েছিলাম ঘনীভবন। তো ঘনীভবন সম্পর্কে আজকে আমরা এমসিকিউ করব। স্টার্ট করি তাহলে। দেখো, তোমাদের জন্য প্রশ্ন এসেছে, একটু বোর্ডে দেখায় তোমাদের প্রশ্নগুলো। এক নম্বর প্রশ্ন কি রয়েছে? এক নম্বর প্রশ্ন রয়েছে যে বৃষ্টিপাত আগে মেঘের মধ্যে কোন প্রক্রিয়া ঘটে? হুইচ প্রসেস অকার্স ইন ক্লাউডস বিফোর রেনফল? বাষ্পীভবন, ইভাপোরেশন, অপশন বি ঘনীভবন, কন্ডেনসেশন, অপশন সি গলন, মেল্টিং, অপশন ডি জমাট বাঁধা, ফ্রিজিং। তোমাদেরকে প্রথমে উত্তরগুলো একটু লিখে নিতে হবে, নোট করতে হবে বা মনে রাখতে হবে। আমি দ্বিতীয়বারে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো বলবো, তোমরা মিলিয়ে নেবে। দেখে নিয়েছো এক নম্বরের প্রশ্নটা। দু নম্বরটা দেখো কি বলছে। ঘনীভবন কি? হোয়াট ইজ কন্ডেনসেশন? অপশন এ তরল থেকে গ্যাসে পরিবর্তন, লিকুইড টু গ্যাস চেঞ্জ। অপশন বি গ্যাস থেকে তরলে পরিবর্তন, গ্যাস টু লিকুইড চেঞ্জ। অপশন সি কঠিন থেকে গ্যাসে পরিবর্তন, সলিড টু গ্যাস চেঞ্জ। অপশন ডি তরল থেকে কঠিনে পরিবর্তন, লিকুইড টু সলিড চেঞ্জ। হয়ে গেছে আশা করছি দেখা। নেক্সট, 3 নম্বর বলছে কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়? ইন হুইচ প্রসেস ওয়াটার ভ্যাপার চেঞ্জেস ইনটু ওয়াটার ড্রপলেটস? অপশন এ বাষ্পীভবন, ইভাপোরেশন, অপশন বি ঘনীভবন, কন্ডেনসেশন, অপশন সি গলন, মেল্টিং, অপশন ডি জমাট বাঁধা, ফ্রিজিং। নেক্সট, 4 নম্বর দেখো, ঠান্ডা গ্লাসের বাইরের দিকে জলবিন্দু জমা হওয়ার কারণ কি? হোয়াই ডু ওয়াটার ড্রপলেটস ফর্ম আউটসাইড এ কোল্ড গ্লাস? অপশন এ বাষ্পীভবন, ইভাপোরেশন, অপশন বি ঘনীভবন, কন্ডেনসেশন, অপশন সি গলন, মেল্টিং, অপশন ডি জমাট বাঁধা, ফ্রিজিং। নেক্সট, 5 নম্বর, সকালে ঘাসের উপর শিশির পড়া কোন প্রক্রিয়ার উদাহরণ? ডিউ অন গ্রাস ইন দ্য মর্নিং ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ বাষ্পীভবন, ইভাপোরেশন, অপশন বি ঘনীভবন, কন্ডেনসেশন, অপশন সি স্ফুটন, বয়লিং, অপশন ডি গলন, মেল্টিং। নেক্সট, 6 নম্বর দেখো, ঘনীভবনের সময় পদার্থের কোন অবস্থা পরিবর্তিত হয়? হুইচ স্টেট অফ ম্যাটার চেঞ্জেস ডিউরিং কন্ডেনসেশন? অপশন এ কঠিন থেকে তরল, সলিড টু লিকুইড। অপশন বি তরল থেকে গ্যাস, লিকুইড টু গ্যাস, গ্যাস থেকে তরল, গ্যাস টু লিকুইড, কঠিন থেকে গ্যাস, সলিড টু গ্যাস। নেক্সট, 7 নম্বর দেখো, নিচের কোনটি ঘনীভবনের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ডেনসেশন? অপশন এ বরফ গলে জল হওয়া, আইস মেল্টিং ইনটু ওয়াটার। অপশন বি জল ফুটে বাষ্প হওয়া, ওয়াটার বয়লিং ইনটু ভ্যাপার। অপশন সি বাষ্প ঠান্ডা হয়ে জল হওয়া, ভ্যাপার কুলিং টু ফর্ম ওয়াটার। অপশন ডি জল বরফ হওয়া, ওয়াটার ফ্রিজিং ইনটু আইস। নেক্সট, 8 নম্বর, ঘনীভবন সাধারণত কখন ঘটে? হোয়েন ডাজ কন্ডেনসেশন ইউজুয়ালি অকার? অপশন এ তাপমাত্রা বাড়লে, হোয়েন টেম্পারেচার ইনক্রিজেস। অপশন বি তাপমাত্রা কমলে, হোয়েন টেম্পারেচার ডিক্রিজেস। চাপ বাড়লে, হোয়েন প্রেসার ইনক্রিজেস। অপশন ডি আলো বাড়লে, হোয়েন লাইট ইনক্রিজেস। নেক্সট,
নাম্বার, মেঘ গঠনের জন্য কোন প্রক্রিয়া দায়ী? হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর ক্লাউড ফর্মেশন? বাষ্পীভবন, ইভাপোরেশন, ঘনীভবন, কন্ডেনসেশন, গলন, মেল্টিং, জমাট বাঁধা, ফ্রিজিং। নেক্সট 10 নম্বর, ঘনীভবন প্রধানত কোথায় ঘটে? হোয়ার ডাজ কন্ডেনসেশন মেনলি অকার? গরম স্থানে, হট প্লেসেস, ঠান্ডা পৃষ্ঠে, অন দ্য কোল্ড সারফেসেস, শুকনো স্থানে, ড্রাই প্লেসেস, আলোতে, ইন লাইট। তাহলে আশা করছি তোমরা 10টায় দেখে নিয়েছো। এরপর তোমরা উত্তরগুলো বলবে এবং আমিও বলবো, তোমরা মেলাবে। 1 নম্বর বলছে, বৃষ্টিপাতের আগে মেঘের মধ্যে কোন প্রক্রিয়া ঘটে? বাষ্পীভবন, ঘনীভবন, গলন, জমাট বাঁধা। উত্তর হচ্ছে ঘনীভবন। নেক্সট, ঘনীভবন কি? তরল থেকে গ্যাসে পরিবর্তন, গ্যাস থেকে তরলে পরিবর্তন, কঠিন থেকে গ্যাসে পরিবর্তন, তরল থেকে কঠিনে পরিবর্তন। উত্তর হচ্ছে অপশন বি, গ্যাস থেকে তরলে পরিবর্তন। নেক্সট, কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়? বাষ্পীভবন, ঘনীভবন, গলন, জমাট বাঁধা। বলো। উত্তর হচ্ছে অপশন বি, ঘনীভবন। নেক্সট 4 নম্বর, ঠান্ডা গ্লাসের বাইরের দিকে জলবিন্দু জমা হওয়ার কারণ কি? বাষ্পীভবন, ঘনীভবন, গলন, জমাট বাঁধা। উত্তর হচ্ছে অপশন বি, ঘনীভবন। নেক্সট 5 নম্বর বলছে, সকালে ঘাসের উপর শিশির পড়া কোন প্রক্রিয়ার উদাহরণ? বাষ্পীভবন, ঘনীভবন, স্ফুটন, গলন। উত্তর হচ্ছে অপশন বি, ঘনীভবন, কন্ডেনসেশন। নেক্সট 6 নম্বর বলছে, ঘনীভবনের সময় পদার্থের কোন অবস্থা পরিবর্তিত হয়? কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে তরল, কঠিন থেকে গ্যাস। উত্তর হচ্ছে অপশন সি, গ্যাস থেকে তরল, গ্যাস টু লিকুইড। নেক্সট 7 নম্বর, নিচের কোনটি ঘনীভবনের উদাহরণ? বরফ গলে জল হওয়া, জল ফুটে বাষ্প হওয়া, বাষ্প ঠান্ডা হয়ে জল হওয়া, জল বরফ হওয়া। উত্তর হচ্ছে অপশন সি, বাষ্প ঠান্ডা হয়ে জল হওয়া, ভ্যাপার কুলিং টু ফর্ম ওয়াটার। নেক্সট 8টা বলছে, ঘনীভবন সাধারণত কখন ঘটে? তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা কমলে, চাপ বাড়লে, আলো বাড়লে। উত্তর বলো কি হবে? উত্তর হচ্ছে অপশন বি, তাপমাত্রা কমলে, when temperature decreases। নেক্সট, মেঘ গঠনের জন্য কোন প্রক্রিয়া দায়ী? বাষ্পীভবন, ঘনীভবন, গলন, জমাট বাঁধা। উত্তর হচ্ছে ঘনীভবন, কন্ডেনসেশন। নেক্সট 10 নম্বর, ঘনীভবন প্রধানত কোথায় ঘটে? গরম স্থানে, ঠান্ডা পৃষ্ঠে, শুকনো স্থানে, আলোতে। উত্তর হচ্ছে অপশন বি, ঠান্ডা পৃষ্ঠে। সাবমিট এক্সাম পড়বো। দেখো প্রত্যেকটা উত্তরে কিন্তু সঠিক হয়েছে। আমি তোমাদেরকে একবার রিভাইজ আনসার করে দেখিয়ে দিচ্ছি। একেরটা ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও, ছয়েরটা, সাতেরটা, আটেরটা, নয়েরটা, দশেরটা। প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা ঠিকঠাক দিয়েছো। তাহলে আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো, এমসিকিউ গুলো করালাম সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি কোনো রকম কিছু ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি।
जय भारत, जय हिंद।